টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের 6টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে দেখে নাও আজকে প্রশ্নোত্তর পর্বটি। প্রথমে দেখো, সিলেবাসে আমাদের যেটা রয়েছে সাহিত্যমালা থেকে কবিতা হচ্ছে দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পাড়াগার, দুপ্রহর ভালোবাসি, গড়াই নদীর তীরে। গদ্য গল্পের মধ্যে থাকছে পল্লী সমাজ, গাছের কথা, কি করে বুঝবো, নাটোরের কথা। ছোটদের পথের পাঁচালী থাকছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ। ভাষা চর্চা থেকে থাকছে বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ। নির্মিতিতে থাকছে এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ আর পত্র রচনা। এগুলো থাকছে তোমাদের হচ্ছে সিলেবাসে। এবার তোমাদের দেখে দেবো তোমাদের প্রশ্নোত্তর পর্ব। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 গুণ 6 6 নম্বর। মোট আছে তোমাদের এখানে 6টা প্রশ্ন পাবে। প্রথমে দেখো, আদাব শব্দের অর্থ দাঙ্গা নাকি নমস্কার নাকি অত্যাচার নাকি আল্লাহ বা ঈশ্বর। তো এর সঠিক যেটা উত্তর সেটা হবে নমস্কার। 2 নম্বর, গলির মোড়ের কাছে দাঁড়িয়ে আছে গাছ নাকি প্রেত নাকি গাছের প্রেতের ছায়া। উত্তর হচ্ছে গাছ। এবার দেখো 1.3, সে বই পড়তে থাকবে। বাক্যটি হলো ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান ভবিষ্যৎ নাকি নিত্য বর্তমান। উত্তর হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। 1.4, সাইকেল রিক্সাগুলো সিজ দিয়ে যায় গ্রামে গ্রামান্তরে নাকি শহর শহরান্তরে নাকি বনে বনান্তরে নাকি কলকাতায়। উত্তর হচ্ছে বনে বনান্তরে। 1.5 দেখো, সুখে থেকো রেখাঙ্কিত পদটি হলো বিশেষণ নাকি ক্রিয়া নাকি অব্যয় পদ। উত্তর হচ্ছে বিশেষণ। 1.6 দেখো, ইস একটুর জন্য ট্রেন ধরতে পারলাম না রেখাঙ্কিত পদটি হলো অব্যয় বিশেষণ ক্রিয়াপদ। উত্তর হচ্ছে অব্যয় পদ। দেখো, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, বোঝাপড়া কবিতায় কবি যে জায়গার কথা বলেছেন যেখানে অনেক ঝক্কা কাটিয়ে আসা উচিত তা কোথায়। উত্তর হচ্ছে বোঝাপড়া কবিতায় অনেক ঝক্কা কাটিয়ে যেখানে আসার কথা বলেছেন তা হলো সুখের বন্দরে। তারপরে প্রশ্ন দেখো, সুভার গোয়ালের দুটি গাভীর নাম কি ছিল। উত্তর লিখবে সুভার গোয়ালের দুটি গাভীর নাম ছিল সর্বশ্রী ও পাঙ্গুলি। তারপর প্রশ্ন, বোঝাপড়া কবিতায় কবি কোন স্থানে একটি বনময়ূর দেখেছেন। উত্তর লিখবে নিটোল টিলার পলাশের ঝোপে কবি দেখেছেন বনময়ূর। তারপর প্রশ্ন দেখো, মর্মরিত হচ্ছে বাতাসে, বাতাসে কি মর্মরিত হচ্ছে। উত্তর দেখো কি হবে, মর্মরিত হচ্ছে বাতাসে, বাতাসে মর্মরিত হচ্ছে কচি পাতা। পরের প্রশ্ন, মাসি পিসি কবিতায় কবি কোন দুটি মাসের কথা উল্লেখ করেছেন। উত্তর হবে মাসি পিসি কবিতায় কবি জ্যৈষ্ঠ ও বৈশাখ মাসের কথা উল্লেখ করেছেন। এবার দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় যে তুমির প্রসঙ্গ এনেছেন তা কি বিশেষ কোনো ব্যক্তি। উত্তর লিখবে দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় যে তুমির প্রসঙ্গ এনেছেন তা কোনো বিশেষ ব্যক্তি নন। এই তুমি আসলে মানবিকতা সম্পন্ন মানুষ এবং সমগ্র পৃথিবীর মানুষের শুভবোধ। বর্তমান পৃথিবীতে নিত্যদিন মনুষ্যত্বের বিকৃতি, মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ কবিকে পীড়িত করেছে। তাই কবি চিরন্তন মানবিকতা ও মনুষ্যত্বকে মনে মনে কামনা করেছেন এবং মানবিক গুণগুলি যাতে পুনর্জাগরণ ঘটে তাই চেয়েছেন। পরের প্রশ্ন, জাহাজডুবি হওয়া বলতে কি বোঝানো হয়েছে। উত্তর লিখবে আলোচ্য অংশে জাহাজডুবি হওয়া বলতে ভীষণ বিপদের কথা বোঝানো হয়েছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে বলতে চাওয়া হয়েছে যেখানে কেউ বিপদের আশঙ্কা করে না সেখানেই অপ্রত্যাশিতভাবে যাবতীয় বিপদের মুখে পড়তে হয়। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি। 5 গুণ 2 10। প্রথম যে প্রশ্ন আছে, আদাব গল্পে সমরেশ বসু কি ধরনের দৃশ্য বর্ণনা করেছেন এবং তার উদ্দেশ্য কি ছিল। উত্তর লিখবে কথা সাহিত্যিক সমরেশ বসু রচিত আদাব গল্পে ভয়ঙ্কর এক রাতের দৃশ্য বর্ণিত হয়েছে। সেখানে পথের মধ্যে একটি ডাস্টবিনের আড়ালে বসে থাকা মাঝি আর সুতাকলের মজুরের মনে একটি অসহায় প্রশ্ন জেগেছিল। ইংরেজরা এই দেশে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করেছিল, তারই পরিণতি হিসাবে
1946 খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার সমস্ত দেশে হিংসার আগুন জ্বলতে থাকে। গুপ্ত হত্যা, লুটতরাজ, 144 ধারা, সেনাবাহিনীর অত্যাচার দেশবাসীকে আতঙ্কিত এবং সন্দেহ প্রবণ করে তোলে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একে অপরের বিনাশে মেতে ওঠে। লেখক সমরেশ বসু আদাব গল্পে ওই ঐতিহাসিক প্রেক্ষাপটেই মানবিকতা এবং মনুষ্যত্বের কথা শোনাতে চেয়েছেন। দাঙ্গায় বিধ্বস্ত শহরের রাস্তায় লুকিয়ে থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচানো দুজন মানুষের মনে জেগে ওঠে নানান প্রশ্ন। এই সকল প্রশ্নের মধ্যে দিয়ে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হাহাকারকেই তুলে ধরেছেন লেখক। পরের প্রশ্ন দেখো, কি করে বুঝবো গল্পে বুকুর আচরণ কেমন ছিল এবং তার কারণে তার মা কিভাবে প্রভাবিত হয়েছিল? উত্তর লিখবে, আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পের অন্তর্গত। বুকু স্বভাব হলো বাড়িতে বা বাইরে সে যার মুখে যা শুনছে সকলের সামনে তা বলে ফেলা। প্রথমেই সে বলে যে অতিথিদের বাসার খবর পেয়ে মা বলেছে গা জ্বলে গেল। অসময়ে লোকের বাড়িতে বেড়াতে আসা নাকি তার ভালো লাগে না। তারপর সে জানায় যে সিনেমার টিকিট কেনার আছে বলে মা তাড়াতাড়ি রুটি করে নেবে ভেবেছিল। বুকু আরো বলে যে অতিথিদের আসার খবর শুনে তার বাবা রেগে লাল হয়ে বসে আছেন। সে অতিথিদের তাড়াতাড়ি চলে যেতে বলে, কারণ তারা গেলে তবেই তার মা রান্না করবেন এবং অতিথিদের নিন্দা করার সময় পাবেন। বুকুর এই সকল আচরণের জন্য স্বাভাবিকভাবেই তার মা অত্যন্ত অস্বস্তিতে পড়েছিল। পরের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 আলোচ্য অংশে জাহাজডুবি হওয়া বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে, আলোচ্য অংশে জাহাজডুবি বলতে ভীষণ বিপদের কথা বোঝানো হয়েছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে বলতে চাওয়া হয়েছে যেখানে কেউ বিপদের আশঙ্কা করে না সেখানেই অপ্রত্যাশিতভাবে যাবতীয় বিপদের মুখে পড়তে হয়। পরের প্রশ্ন দেখো 3.2 প্রণবেন্দু দাশের ঘুরে দাঁড়াও কবিতার মূল বক্তব্য কি? উত্তর লিখবে, বিশিষ্ট কবি প্রণবেন্দু দাশগুপ্ত তার ঘুরে দাঁড়াও কবিতায় বৈচিত্র্যহীন একঘেয়ে চারপাশের জগৎটাকে বদলে দেওয়ার জন্য ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রমাগত ভয় আর আপোষ করতে করতে মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে তার নিজের অবস্থানটুকু। সরতে সরতে তার সরার জায়গাও সংকীর্ণ হয়ে আসছে। কবি এক্ষেত্রে ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দেওয়ার ডাক দিয়েছেন। কবিতার শেষ পর্বে কবি এই কথা বলে মানুষকে সাবধান করে দিয়েছেন যে যদি বাইরেটা না বদলে ফেলা যায় তাহলে মানুষের বেঁচে থাকাটাই মূল্যহীন হয়ে যাবে এবং একদিন মানুষকে অসহায়ের মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পরের প্রশ্ন দেখো 3.3 কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটি জানলই না কবিতায় উল্লিখিত লোকটির জীবনে কি ঘটেছিল? উত্তর লিখবে, লোকটি জানলই না কবিতায় উল্লিখিত লোকটির কাছে রণপায়ে লক্ষ্মী এসছে, অর্থাৎ তিনি দ্রুত ধনী হয়ে উঠেছেন। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরবাসী কবিতার পংক্তি থেকে কবি কি বার্তা দিয়েছেন এবং সেখানে সিন্ধুমুনির হরিনাহরণ উল্লেখের তাৎপর্য কি? উত্তর লিখবে, পরবাসী কবিতার পংক্তি এটি। কবিতার কবি হলেন বিষ্ণুদেব। সিন্ধুমুনির হরিনাহরণ আহ্বান উল্লেখের মধ্যে দিয়ে কবি রামায়ণে উল্লিখিত সিন্ধুমুনির কাহিনীটি তুলে ধরেছেন। অন্ধমুনির পুত্র সিন্ধু রাত্রেবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গিয়েছিল। রাজা দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করেন এবং এর ফলে সিন্ধুমুনির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে পুত্রশোকে প্রাণ হারান। সিন্ধুমুনি নিজেই অজ্ঞাতসারেই আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছিলেন। কবির মনে হয়েছিল হরিণ একবারেই তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাহারকে, ফলে অনিবার্যভাবে নিজের মৃত্যুকে ডেকে এনেছে সে। পরের প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় ডিঙিটি কোথায় বাঁধা এবং তার অবস্থা কেমন? উত্তর লিখবে, আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতার অংশ। কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় উল্লিখিত ডিঙিটি জলশিরি নদীর পাড়ে হিজল গাছে বাঁধা রয়েছে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় জলে ভাসমান যে ডিঙিটির প্রসঙ্গ রয়েছে সেটি ঝাঁঝরা ফোপড়া অর্থাৎ ভাঙাচোরা। পরের প্রশ্ন দেখো, কবি ট্যাক্সি যাত্রার সময় কি অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং কিভাবে একটি গাছ তার যাত্রাপথের অভিজ্ঞতাকে অনন্য করে তুলেছিল? এর উত্তরে তোমরা লিখবে, কবি ট্যাক্সি করে যে পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথেই গলির মোড়ে তিনি লতা পাতাহীন শুকনো মৃতপ্রায় একটি গাছ দেখেন। একটু দূরে পথের মাঝখানে একদল ছন্নছাড়া যুবক আড্ডা দিচ্ছিল। ট্যাক্সি ড্রাইভারের কথায় এরা যখন তখন হাওয়া খাওয়ার জন্য গাড়ি থামিয়ে লিফট চায়, তাই ড্রাইভার সে পথে যেতে চায়নি, কিন্তু কবি প্রায় জোর করেই সে পথে যান। শেষ পর্যন্ত ওই ছন্নছাড়া যুবকেরা গাড়ি চাপা পড়া আর ভিখারির দলা পাকানো রক্তাক্ত দেহ ওই ট্যাক্সিতে তুলে দেয়। কবি ভিখারির রক্তের দাগ থেকে নিজেকে বাঁচাতে ট্যাক্সি থেকে নেমে পড়েন।
যাওয়ার পথে তিনি গলির মোড়ে একটি জীর্ণ শুষ্ক গাছ দেখেন, অথচ ফেরার পথে ওই গাছের কিশলয় শয্যা তার যাত্রাপথের অভিজ্ঞতাকে অনন্য করে তুলেছে। 5 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, তিনি বরিশাইল্লা ভাষা তার মাতৃভাষার মতোই বলতে পারেন, এখানে তিনি কে? উত্তর হচ্ছে তিনি হলেন আগা সাহেব। 5.2 আপনকার প্রস্থানের সময় উপস্থিত কথাটি কাকে বলা হয়েছে? উত্তর লিখবে কথাটি বলা হয়েছে মূল সেনাপতিকে। তারপর প্রশ্ন, আদাব গল্পটি কে লিখেছেন? উত্তর লিখবে আদাব গল্পটি লিখেছেন সমরেশ বসু। পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। ছোটদের পথের পাঁচালী উপন্যাসে অপু সম্পর্কে কি বিশেষ উল্লেখযোগ্য বিষয়ের কথা বলা হয়েছে? উত্তর লিখবে শুরুর কথা, ছোটদের পথের পাঁচালী উপন্যাসটির প্রধান চরিত্র অপু। অপুর শৈশবই এই উপন্যাসের মূল বিষয়। অপু গ্রাম বাংলার একটি অতি সাধারণ ছেলে হয়েও আমার চোখে অসাধারণ হয়ে উঠেছে। এবার দেখো পয়েন্ট করবে, এই পয়েন্টটাকে ডিপ করবে, প্যারাটা চেঞ্জ করে। অপু গাছপালা মাঠঘাটকে নিজের মতো করেই দেখে। অপুকে ওর কল্পনা শক্তির জন্যই আর 5 জনের থেকে আমার আলাদা বলে মনে হয়েছে। কল্পনাতেই সে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আকাশে ওড়ার কল্পনাতে কেটে গেছে তার কত বিনিদ্র দুপুর। আবার সে যাত্রা দেখতে গিয়েও যাত্রার ঘটনার মধ্যে দিয়ে মগ্ন হয়ে উঠেছে। জন্মগ্রামের প্রতি অপুর ভালোবাসা আমার মনকে ভরিয়ে তুলেছে। আমার শৈশবের সাথে অপু যেভাবে আমকুড়ার আনন্দ পেয়েছে, তা এখন আমাদের শৈশবে আর প্রায় নেই বললেই চলে। অপু যেরকম স্বাধীনভাবে প্রকৃতির সাথে মিশে যেতে পারত, সেইভাবে আমি পারি না। আমি তাই নিজেকে অপু হিসেবে কল্পনা করে আনন্দ পাই। এভাবে অপু আমার কাছে একটি প্রিয় চরিত্র হয়ে উঠেছে। এবার দেখো পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে কেন এসেছিলেন? উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে তার সৎ ভাই নন্দরাজ রাজ্য থেকে নির্বাসিত করেন। হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্যই তিনি গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে গ্রিকদের যুদ্ধের কৌশল শিখে নিতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি গ্রিক শিবিরে এসেছিলেন। 7.2 যে প্রশ্ন, সেটা হচ্ছে সুতা মজুর মাঝির জন্য কার কাছে কি প্রার্থনা করেছিল? উত্তর লিখবে সুতা মজুর প্রার্থনা করেছিল ভগবান মাঝি যান বিপদে না পড়ে। তারপরে 7.3 দেখো, সুভা যদি জলকুমারী হতো তাহলে সে কি করতো? উত্তর লিখবে সুভা যদি জলকুমারী হতো তাহলে সে আস্তে আস্তে জল থেকে উঠে এসে একটি সাপের মাথায় মণি ঘাটে রেখে যেত। তারপর দেখো 8 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রতাপের চরিত্র সম্পর্কে কি জানা যায়? উত্তর লিখবে উল্লিখিত ছেলেটির নাম হলো প্রতাপ। প্রতাপ ছিল কর্মহীন অলস প্রকৃতির মানুষ। বহু চেষ্টার পরে প্রতাপের বাবা মা তার ভবিষ্যৎ সম্পর্কে আশা ছেড়ে দিয়েছিলেন। কাজকর্মে আমোদে অবসরে যেখানে লোক কম পড়তো সেখানে প্রতাপকে পাওয়া যেত। সে ছিপ ফেলে মাছ ধরতে ভালোবাসত। পরের প্রশ্ন, হীরেন্দ্রনাথ দত্ত তার হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে কাদের কথা স্মরণ করেছেন? উত্তর লিখবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত প্রশ্নভূত মন্তব্যটি করার সময় হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বিধুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন প্রমুখের কথা স্মরণ করেছেন। রবীন্দ্রনাথ স্বয়ং শান্তিনিকেতনের সেবায় তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন। সেই জোট থেকেই তিনি যাদের শান্তিনিকেতন গড়ে তোলার কাজে আহ্বান জানিয়েছিলেন, তাদের কাছেও উৎসাহ ও সততার সঙ্গে কাজ করার দাবি জানাতে পেরেছিলেন। সাধারণ এক জমিদারির সেরেস্তার কর্মচারীকে অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায়কেও তিনি অধ্যাপনার কাজে নিয়োগ করেন। তাকে রবীন্দ্রনাথ বাংলা ভাষায় বৃহত্তম অভিধান সংকলনের ভার দিয়েছিলেন। বিধুশেখর শাস্ত্রী মহাশয় ছিলেন ইংরেজি ভাষায় অনভিজ্ঞ একজন তোলের পণ্ডিত। তিনি রবীন্দ্রনাথের সহযোগিতায় বহু ভাষাবিদ পণ্ডিত হয়ে উঠেছিলেন। সংস্কৃতজ্ঞ পণ্ডিত ক্ষিতিমোহন সেনের কথাও প্রাবন্ধিক এই প্রসঙ্গে স্মরণ করেছেন। কবিগুরুর সংস্পর্শে এসে তার জীবন জিজ্ঞাসার উদ্দেশ্যে বদলে গেছে। রবীন্দ্রনাথের প্রেরণায় তার উৎসাহে মধ্যযুগীয় সাধুসন্তদের বাণী সংগ্রহ করে তিনি ভারতীয় জীবন সাধনার এক বিস্তৃত প্রায় অধ্যায়কে নতুনভাবে পরিবেশন করতে পেরেছিলেন। পরের প্রশ্ন দেখো, সুন্দর রামস্বামীর টিকের অ্যালবাম গল্পে রাজাপ্পার কি মানসিক পরিবর্তন হয়েছিল? উত্তর পয়েন্ট দেবে রাজাপ্পার ঈর্ষাপ্রবণ মন। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে ডাকটিকিট সংগ্রাহক কিশোর ছাত্র হলো রাজাপ্পা। তার ক্লাসেরই নাগরাজনের অ্যালবামটির প্রতি অন্যদের আকর্ষণকে রাজাপ্পা খুবই হিংসার চোখে দেখত। একদিন নাগরাজনের বাড়িতে গিয়ে তার অনুপস্থিতিতে সে অ্যালবামটি চুরি করে। বিষয়টিকে গোপন রাখতে রাজাপ্পা যথেষ্ট চিন্তিত হয়ে ওঠে, কিন্তু তার মনের অস্থিরতা আর ভয় বাড়তে থাকে। পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকে বাঁচতে রাজাপ্পা নাগরাজনের অ্যালবামটি স্নানের ঘরে জল গরম করার উনুনে ফেলে পুড়িয়ে দেয়।
তারপরে পয়েন্ট দেবে রাজাপ্পার অপরাধবোধ, দিয়ে লিখবে এরপর নাগরাজন তার কাছে অ্যালবামটি হারিয়ে যাওয়ার খবর দিতে এলে তার চোখের দিকে তাকালে রাজাপ্পা কথা বলার সাহস হারিয়ে ফেলে। নাগরাজনকে সান্ত্বনা দিতে গিয়ে সে নিজেও কেঁদে ফেলে এবং পরিশেষে নিজের সুন্দর করে সাজানো অ্যালবামটি সে তাকে দিয়ে যেন অপরাধ থেকে মুক্ত হতে চায়। রাজাপ্পার আত্মশুদ্ধি, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে অ্যালবাম নিতে নাগরাজন রাজি না হলেও শেষ পর্যন্ত রাজাপ্পার কাতর আবেদনে সে রাজি হয়। শুধু সে রাতের জন্য অ্যালবামটি রাজাপ্পাকে তার নিজের কাছে রাখতে দিয়ে নাগরাজন বাড়ি ফিরে যায়। নিজের ঘরে দরজায় খিল দিয়ে সবার চোখে আড়ালে অ্যালবামটিকে শক্ত করে জাপটে ধরে রাজাপ্পা শুধু চোখের জলে ভাসতে থাকে। এভাবেই কৃতকর্মের জন্য অনুষ্ঠানের আগুনে দগ্ধ হয়ে টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি ঘটেছে। দেখো পরের যে প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন, সমীভবনের উদাহরণ কি? উত্তর লিখবে সমীভবনের উদাহরণ হলো চন্দন থেকে চয়ন। 2 নম্বর, ক্রিয়া বিভক্তি কি? উত্তর লিখবে কাল ও পুরুষানুযায়ী যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে ক্রিয়া বিভক্তি বলে। 3 নম্বর প্রশ্ন, শুরু করেছে কলকণ্ঠের কাকলি বাক্যের ক্রিয়া কাল কি? শুরু করেছে কলকণ্ঠের কাকলি এই বাক্যের ক্রিয়া কালটি হলো পুরাঘটিত বর্তমান। তারপর প্রশ্ন দেখো, বৃথা, সময় নষ্ট করো না, বাক্যটিতে অর্থগত দিক থেকে কি ধরনের বাক্য? উত্তর লিখবে বৃথা সময় নষ্ট করো না, অর্থগত দিক থেকে বাক্যটি অনুজ্ঞাবাচক বাক্য। পরের প্রশ্ন, পুরুষ সিংহ কোন সমাসের উদাহরণ? উত্তর লিখবে পুরুষ সিংহ কর্মধারয় সমাসের উদাহরণ। যারা ঘুম পাড়ানি মাসে বেশি তারা রাত থাকতে থাকতে ওঠে, বাক্যটি গঠনের দিক দিয়ে কি ধরনের বাক্য? উত্তর লিখবে গঠনের দিক দিয়ে বাক্যটি সরল বাক্য। এবার চলে 10 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সমানাধিকরণ বহুব্রীহি সমাস এবং ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য কি? উত্তর লিখবে সমানাধিকরণ বহুব্রীহি সমাসে উভয় পদই একই বিভক্তিযুক্ত হয়, অন্যদিকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে উভয় পদ আলাদা আলাদা বিভক্তিযুক্ত হয়। পরের প্রশ্ন, অভিশ্রুতি কি? উত্তর লিখবে অপিনিহিতি প্রক্রিয়ায় শব্দের অন্তর্গত যে হর্ষই বা হস্যু তার পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সরে আসে এবং সেই হর্ষই বা হস্যু যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেও তার সঙ্গে মিশে পরিবর্তিত হয়ে যায় তখন সে প্রক্রিয়াকে অভিশ্রুতি বলে। উদাহরণ হচ্ছে পড়িয়া থেকে কইরা। তারপরে 10.3, শতাব্দী এবং অগ্রজ শব্দ দুটি কোন সমাসের উদাহরণ? উত্তর লিখবে শতাব্দী ও শতাব্দী মানে হচ্ছে শত অব্দের সমাহার, সমাহারে দ্বিগু সমাস। আর অগ্রজ মানে হচ্ছে অগ্রে জন্মেছেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। এবার দেখো তোমাদের যে নির্মিতি যে জায়গাটা আছে সেখানে দেখবে তোমাদের কয়েকটা আমি রচনা বলে দিচ্ছি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তারপরে তোমাদের খেলাধুলার প্রয়োজনীয়তা, এগুলো তোমরা ভালো করে করবে। এছাড়াও কিছু চিঠি, তোমাদের পাড়ার কোনো সমস্যা নিয়ে কাউন্সিলরকে চিঠি লেখা বা তোমাদের বিদ্যালয়ের কোনো সমস্যা নিয়ে প্রধান শিক্ষককে চিঠি লেখা, এইসব কিছু রচনা কিছু রচনা এবং কিছু চিঠি তোমরা কিন্তু করে যাবে। তোমাদের এইগুলো যে হুবহু পরীক্ষা হবে সেরকম কিছু নয়, এগুলো কিন্তু তোমাদের সাজেশন প্রশ্ন, এখান থেকে তোমরা অনেক কটাই কমন পাবে। তোমাদের এর আগে আরও 2টো সেট করিয়েছি এবং এই সেট ভালো করে করবে এবং বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।